শাহেদের হাতে তুরের স্কেচবুক। একটা একটা করে পাতা উল্টোচ্ছে। শাহেদ হাত বাড়িয়ে প্রতিটা স্কেচ ছুঁয়ে দেখছে। হিজাব পরিহিতা ছোট মেয়েটাকে শাহেদ চেনে। এই মেয়েকে অনেক খুঁজেছে সে, যদিও কোথাও খুঁজে পাওয়া যায়নি। পরের পাতায় গিয়ে থমকালো শাহেদ। চোখের কোণে ভিড় করল নোনা জল। 10 বছর বয়সী একটা মেয়ে হসপিটালের বেডে শুয়ে আছে। ছবিটা খুব সূক্ষ্ম, নিখুঁতভাবে আঁকা হয়েছে। ছবির পাশে লেখাগুলো পড়ার পর লম্বা শ্বাস টেনে বুক হালকা করার চেষ্টা চালালো শাহেদ। যদিও তা হওয়ার নয়। শাহেদের বড্ড বেশি চেনা এই মেয়ে। শাহেদ ছবিখানা বুকে চেপে ধরে নীরবে নিভৃতে কাঁদতে লাগল। চাপা নিঃশ্বাস ফেলে পরের পাতাগুলো একটা একটা করে দেখতে লাগল। কয়েকটা পাতার ছবি আর লেখা পড়ে আশফাস করছে। ব্যস্ত হাতে পরের পৃষ্ঠা উল্টোয়। নিথর দেহের পাশে দাঁড়িয়ে কাঁদছে এক যুবক, তার ঠিক পাশে দাঁড়িয়ে কাঁদছে দুইজন মাঝবয়সী মহিলা আর পুরুষ। হিজাব পরিহিতা ছোট মেয়েটা সেই যুবকের শার্টের কোণা ধরে আছে। শাহেদ পাশের লেখাগুলো পড়ে ডুকরে কেঁদে উঠল। শাহেদের বুঝতে বাকি নেই ছবিতে কান্নারত যুবকটা যে সে নিজে। শাহেদ হাঁটুতে মুখ গুজে কাঁদছে। শব্দ করে কাঁদছে। শাহেদ তুরের উপর আক্রমণ হওয়ার ব্যাপারে জানতে চাইলে আনান শাহেদের হাতে স্কেচবুকটা দিয়ে বলল, আমি কিছু বলবো না। এইটা খুলে দেখো, বাকিটা তুমি নিজে বুঝতে পারবে। আনান স্কেচবুকটা শাহেদের হাতে দিয়ে কেবিন থেকে বেরিয়ে পড়ল। আনান জানে শাহেদের এখন একা থাকা দরকার। অনন্ত কিছুটা সময় তো দরকার নিজেকে গুছিয়ে নেওয়ার জন্যে। সেই সুবাদে শাহেদকে কেবিনে একা ছেড়ে সার্জিক্যাল মাস্ক লাগিয়ে বেরিয়ে পড়ল আনান। আপাতত তার গন্তব্য আইসিইউ। বেডে আধশোয়া অবস্থায় বসে আছে নুসাইব। চোখ মুখে ক্লান্তির ছাপ। এই মুহূর্তে কতটা পীড়াদায়ক অবস্থা আছে সেটা শুধুমাত্র সে জানে। শরীরের ক্ষতের চাইতে মনের ক্ষতটা বেশি পীড়া দিচ্ছে তাকে। আনান আর জুনায়েদ একসাথে প্রবেশ করল আইসিইউতে। জুনায়েদ নুসাইবের সব রিপোর্টগুলো একে একে দেখাতে লাগল। আনান রিপোর্ট হাতে নিয়ে নুসাইবকে উদ্দেশ্য করে বলল, এখন কেমন আছো? নুসাইবও হাসার চেষ্টা করে বলল, ফিজিক্যালি নাকি মেন্টালি? আনান সরু চোখে নুসাইবের দিকে তাকিয়ে বলল, ফিজিক্যালি। আপাতত স্টেবল। আইসিইউতে থাকার মতো অবস্থার চেয়ে 1000 গুণ ভালো। আনান সার্জিক্যাল মাস্ক খুলে জুনায়েদের হাতে দিয়ে বলল, সেটা সার্জারি হওয়ার পর থেকেই স্টেবল। আগে বল। জুনায়েদ জানে কনভারসেশন লম্বা চলবে, তাই নার্সকে বলে বাইরে থেকে চেয়ারের ব্যবস্থা করল। তাহলে আইসিইউতে শিফট করার কারণ? আনানের জবাব, সেফটি ইস্যু। আমার মনে হয়েছে ওই মুহূর্তে তুমি বাইরে সেফ নও, তাই আইসিইউতে শিফট করা হয়েছে। নুসাইব বেদনাদায়ক হাসি দিয়ে বলল, ওই মুহূর্তে আমার মতো সেফ কেউ ছিল না ডক্টর আনান। ওই মুহূর্তে আমার মতো সেফ কেউ ছিল না। বলতে বলতে নুসাইবের চোখ ভিজে উঠল। আনানের গভীর চাহনি। নুসাইবের বলা কথা বুঝার তীব্র চেষ্টা। তাহলে নুসাইব কি জানত তুর তখন বিপদের মধ্যে ছিল? সেই বিপদের কারণ নুসাইবের কাছের কেউ নয় তো? আনান ধ্বনিতা না করে জিজ্ঞেস করল, তাহলে তুমি কি জানতে তুরের উপর হামলা হবে? নুসাইব জুনায়েদ দিকে তাকাল। আনান বুঝতে পারে জুনায়েদ থাকলে নুসাইব মুখ খুলবে না। আনান জুনায়েদকে ইশারা করে। আনানের ইশারা পেয়ে তৎক্ষণাৎ বেরিয়ে পড়ল জুনায়েদ। আনান চেয়ার টেনে বসল। জুনায়েদ বেরিয়ে যেতে না যেতে নুসাইবের প্রশ্ন, তোর ঠিক আছে? ও সেফ তো?
এই মুহূর্তে আমাকে সেফটি না দিয়ে আপনার উচিত তুররের সেফটি নিয়ে চিন্তা করা। কথায় আছে না, আঘাতপ্রাপ্ত বাঘ ভয়ঙ্কর হয় বেশি। এখন বাইরে ঘুরে বেড়ানো মানুষগুলো তুরের জন্য আঘাতপ্রাপ্ত বাঘ থেকে কম কিছু নয়। তুরের কথা বলার সময় নুসাইবের চোখে মুখে আলাদা এক ভাবাবেগ ফুটে উঠছে। নুসাইবের বিচলিত কণ্ঠস্বর, ব্যথাতুর চোখ দেখে বোঝা যাচ্ছে নুসাইবের অনুভূতি কতটা প্রগাঢ়। আনান জানে এই অনুভূতির নাম কি। নুসাইবও তুরকে প্রচণ্ড রকমের ভালোবাসে। চোখ মুখ তো সেটাই বলছে। ব্যাপারটা জেনে আনানের জেলাস ফিল হওয়ার কথা কিংবা রেগে যাওয়ার কথা। আনান রাগল না, বরং মনে মনে নুসাইবের কৃতজ্ঞতা প্রকাশ করল। নুসাইবের ভালোবাসার জন্য তুর আজ সুস্থ আছে, তার চেয়ে বড় কথা তার কাছে সেফ আছে। আনান বলল, চিন্তা কর না, তুর একদম সেফ আছে। বরং তুমি বলো, তুমি কিভাবে জানতে ওই সময় তুরের উপর অ্যাটাক হবে? নুসাইবও লম্বা শ্বাস টেনে সোজা হয়ে বসল। সময় নিয়ে বলল, না জানার কিছু নেই। মানুষ যাকে সবচেয়ে বেশি ভালোবাসে তার আশেপাশে উড়ে বেড়ানো কীটপতঙ্গের খবরও রাখে। সেখানে ওরা মানুষ ছিল। সেই মানুষগুলোর খবর কিভাবে পেলে সেটাই জানতে চাইছি। তাছাড়া তুরের ব্যাপারে তুমি কি জানো তা যদি বলো তাহলে আমার সুবিধা হয়। এইটা তুরের সেফটি ইস্যু নিয়ে কথা। সো প্লিজ। নুসাইবও চাপা নিঃশ্বাস ফেলে বলল, তুর আমার কাছে কোনো অপরিচিত মেয়ে নয়, আবার পরিচিতও নয়। অপরিচিত নয় কারণ তুরের সব বয়সের ছবি আমার আলমিরায় যত্ন করে রাখা। পরিচিত নয় কারণ তুরকে আমি সরাসরি কখনো দেখিনি। প্রায় মাসখানেক আগে তুরকে আমি সরাসরি দেখি, যখন তুর চার্চের সামনে বসে গিটার বাজিয়ে গান গাইছিল ঠিক তখন। এর আগে আমি ওকে ছবিতে দেখতাম। এখন আপনি প্রশ্ন করতে পারেন ছবিগুলো আমি কোথায় থেকে পেতাম? আনান মাথা নেড়ে বলল, এক্স্যাক্টলি। নুসাইবও চোখ বন্ধ করে নিয়ে বলল, আমি যা বলবো তা আপনি পুলিশ কিংবা বাইরের কাউকে বলবেন না। এতে তুরের সাথে যারা কানেক্টেড আছে তাদের সবার লাইফ রিস্কের মধ্যে পড়ে যাবে। আনান বুঝতে পারে নুসাইবও কাদের কথা বলছে, তাই বলল, তুমি না বললেও আমি এই বিষয়টা কাউকে জানাতাম না। নুসাইবও আনানের চোখে চোখ রেখে বলল, ছবিগুলো আমি আমার বাবার কাছ থেকে পেতাম। নুসাইবের কথা শুনে আচম্বিত হল আনান। তুরের ছবি দিয়ে ডাক্তার তার এনামুল হক কি করত? নুসাইবও বলল, ওনার কাবার্ডের ড্রয়ারে ছবিগুলো রাখা ছিল, যার প্রতিটা ছবি আমি দুটো করে বের করে এনে একটা আমার কাছে রাখতাম। নুসাইবের কথা শুনে প্রশ্নবিদ্ধ চোখে তাকালো আনান। নুসাইবও বলতে শুরু করল, কৌতূহল থেকে ছবিগুলো নিতাম, তাও লুকিয়ে চুরিয়ে। বাবা কেন মেয়েটার এত ছবি কালেক্ট করত সেটা জানার কৌতূহল ছিল আমার। কৌতূহল বশত নেওয়া ছবির সেই মেয়েটাকে যে কখন এতটা ভালোবেসে ফেলব বুঝতে পারিনি। কৌতূহল বড্ড খারাপ জিনিস। মাসখানেক আগের কথা, একদিন সন্ধ্যায় বাবার রুমে ঢুকি। উদ্দেশ্য নতুন ছবি। রুমে ঢুকতে না ঢুকতে বাবা এসে পড়ে। আমি বারান্দায় লুকোই। বাবা ডাক্তার তার রেজাউল সহ তার রুমে মধ্যে ঢুকল। এরপর যা আলোচনা হয় তা শুনে কথা বলার শক্তি হারিয়ে ফেলার মতো অবস্থা। বাবা তুরকে মারতে চাইছে, তাও 8 বছর ধরে। আমি বুঝতে পারছিলাম না কেন, তবে তিনি 8 বছর ধরে চেষ্টা চালাচ্ছে। আমি প্রথমে বুঝতে না পারলেও পরক্ষণে ওনার কথা শুনে বুঝতে পারি। তুর 8 বছর আগে এমন কিছু দেখে ফেলেছে যা দেখা তার উচিত হয়নি। হয়তো ভুল করে দেখেছে, তাও তার দেখা একদম উচিত হয়নি।
বাবা আর ডাক্তার তার রেজাল্ট বেরিয়ে যাওয়ার পর আমি ওনার রুমে ঢুকে ছবি আর ডকুমেন্টগুলোর ছবি তুলে বারান্দা টপকে বেরিয়ে পড়ি। সেই দিনের পর থেকে বাবার উপর কড়া নজরদারি চলতে থাকে। তাছাড়া তুরকে দেখার জন্যে আমি আমার ভাগ্নের সাথে ওর স্কুলে চলে যাই। ওই দিনই তুরকে সচক্ষে দেখে থমকাই। চঞ্চলা সেই মেয়ে যাকে আমি ভালোবাসি তাকে আমারই বাবা মারার জন্য উঠে পড়ে লেগেছে। ব্যাপারটা মানতে কষ্ট হচ্ছিল। ব্যাস সেই দিন সিদ্ধান্ত নেই, তুরকে বাঁচাতে যা যা করার তা সব করব। কাল যখন জানতে পারলাম বাবা যে কোনো মূল্যে তুরকে মেরে ফেলবে তখন মাথার মধ্যে একটা কথাই বারবার বাজছিল, যে করেই হোক তুরকে বাঁচাতে হবে। আমি এইটা চিন্তা করার সময় পাইনি কি করে কি করব। ইনস্ট্যান্ট যা মাথায় এসেছে সেটাই করে বসি। এখন রেজাল্ট আপনার সামনে। সবটা শোনার পর আনান বলল, তোমার বাবা সম্পর্কে তোমার ধারণা কেমন? নুসাইব ক্লান্ত শ্বাস ফেলে বলল, আপনার বাবা সম্পর্কে আপনার ধারণা ঠিক যেমন। দেখুন ডাক্তার, তার আনান চোরের ছেলের কাছেও চোর সুপার হিরো হয়, তাহলে আমার জন্য ব্যতিক্রম হবে কেন? তোমার কথা ঠিক নুসাইব, সবার কাছে সবার বাবা পৃথিবীর শ্রেষ্ঠ বাবা। তোমার বাবাও তাই, আমি নিজ চোখে দেখেছি। তোমার বাবা তোমার জন্য ঠিক কতটা কনসার্ন। দেখো নুসাইব, পিতা পুত্রের সম্পর্ক ছাড়াও মানুষের মনুষ্যত্ব বলে একটা কথা আছে, আর আমি সেই দিক থেকে জানতে চাইছি তোমার বাবা মানুষ হিসেবে কেমন? নুসাইব আধ ভেজা চোখ মুছে বলল, আই কান্ট এক্সপ্লেন। আনান নুসাইবের কাঁধে হাত রেখে বলল, ইউ ডোন্ট নিড টু এক্সপ্লেন। সন্তানের জন্য যেমন মা কখনো খারাপ হয় না, তেমনি পুত্রের জন্য পিতা কখনো খারাপ হয় না। তুমি নিজেকে সামলে নেওয়ার মতো অবস্থায় থাকলে আমি তোমাকে সবটা জানাতে পারি। শুধু আমি যা দেখাবো আর বলবো তা মনোযোগ দিয়ে শুনবে। নুসাইব তপ্ত নিঃশ্বাস ফেলে বলল, আমি তৈরি। আনান শাহেদকে কল দিয়ে স্কেচবুক নিয়ে ভেতরে আসতে বলল। আনানের বলতে দেরি হয়নি, শাহেদ ফোন কানে নিয়েই ভেতরে ঢুকে পড়ল। হয়তো এতক্ষণ সে বাইরে দাঁড়িয়ে অপেক্ষা করছিল। স্কেচবুক হাতে নিয়ে শাহেদকে একবার দেখে নিল আনান। শাহেদের চোখ মুখ দেখে আনান বুঝতে পারে শাহেদ ঠিক কতটা ভেঙে পড়েছে। দাঁড়ায়নি শাহেদ স্কেচবুক দিয়ে বেরিয়ে পড়ে। আনান স্কেচবুকটা নুসাইবের হাতে দিয়ে বলল, 8 বছর আগে ঘটে যাওয়া ঘটনা। এই ঘটনার জের ধরে তুরকে 8 বছর ধরে মারার চেষ্টা করছে। নুসাইব স্কেচবুকটা দেখতে লাগল। শেষের দুটো পৃষ্ঠায় গিয়ে থামল নুসাইব। সেকেন্ড লাস্ট ছবিটা দেখিয়ে বলল, ওনাকে আমি চিনি। উনি আমাদের হাসপাতালের ডাক্তার তার ইব্রাহিম খন্দকার। ওনাকে ডাক্তার তার হিসেবে কম, আমার বাবার বন্ধু হিসেবে বেশি চিনতাম। যদিও তিনি এখন বেঁচে নেই। প্রায় 6 কি 7 বছর আগে ওনার রোড অ্যাক্সিডেন্ট হয়। ওনার অ্যাক্সিডেন্ট ভয়াবহ ছিল, এতটা ভয়াবহ ছিল ওনার বডি পার্টগুলো রোড থেকে খুঁজে নিতে হয়েছিল। আর এই যে শেষের ছবিটা, উনাকেও আমি চিনি। উনি আমার বাবার বেস্ট ফ্রেন্ড, সাথে হাসপাতালের শেয়ার হোল্ডার মিস্টার আকরাম এহসান। উনি এই মুহূর্তে নিউজিল্যান্ডে আছেন। পরশুদিনই বাবার সাথে কথা হয়েছিল। আনান স্কেচবুকটা হাতে নিয়ে বলল, ছবির দুজন, তার সাথে আরও 2 জন, মোট 4 জন ছিল এই কাহিনীতে। সেই 4 জন অর্গান ট্রাফিকিংয়ের মতো কাজে জড়িত। আর এই কাহিনী এতক্ষণ পড়লে এই পুরোটা তুরের। 8 বছর আগে তুর এই সব কিছু নিজের চোখে দেখে তারপর থেকে তুরকে হ্যাভেন এরিয়ার 4 দেয়ালে বন্দি থাকতে হয়েছে, যার একটাই কারণ, ওরা ক্রমশ তুরকে মেরে ফেলার চেষ্টা চালাচ্ছিল। নুসাইব হতভম্ব হয়ে গেছে।
নুসাইবের মনে পড়ল তার বাবা সেই দিন ডাক্তার তার রেজাউলকে হার্ট ট্রান্সপ্লান্টের বিষয়ে জিজ্ঞাসা করছিল। দ্যাট মিন্স, নুসাইব কাপা গলায় বলল, ওয়ান মোর হার্ট ট্রান্সপ্লান্ট ডক্টর আনান। আনান আচম্বিত নয়নে তাকিয়ে বলল, মানে? নুসাইব মাথা নেড়ে বলল, আমি এখন বুঝতে পারছি কেন বাবা 8 বছর আগে হাসপাতালের নাম চেঞ্জ করেছিল, কেন তিনি আগের হাসপাতালের নাম নিতে এতটা এগ্রেসিভ হয়ে ওঠে, কেন এত ফ্রাস্ট্রেটেড দেখা যায় তাকে। আমার মনে হয় যে দুইজনের চেহারা তোর দেখেনি সেই দুইজনের একজন আমার বাবা ডাক্তার তার এনামুল হক ছিল। আনান ভ্রুজোড়া গুটিয়ে জিজ্ঞেস করল, আয়ু শো? নো, আই এম নট শো, বাট আমার বাবার হাসপাতালে এত বড় ঘটনা ঘটবে আর আমার বাবা জানবে না এমনটা হতেই পারে না। যেখানে আকরাম এহসান এবং ইব্রাহিম খন্দকার আঙ্কেল আছে সেখানে আমার বাবা থাকবে না এমনটা তো হতেই পারে না। অ্যাট লিস্ট আমি বিশ্বাস করব না। তাছাড়া ওই দিন সন্ধ্যায় বাবা বলছিল হার্ট ট্রান্সপ্লান্টের বিষয়ে। তখন ডাক্তার তার রেজাউল আপনাকে রেকমেন্ড করে। এতে বাবা ভরকে গিয়েছিল, কারণ আপনি নাকি পেশেন্টের ডিটেলস নিজে চেক করা ছাড়া কোনো সার্জারি করেন না। আমার মনে হয় বাকি দুইজনের মধ্যে বাবা ছিল কি ছিল না এইটা প্রমাণ করার জন্য এতটুকু তথ্য যথেষ্ট। অ্যাম আই রাইট? আনান অবাকচিত্তে নুসাইবকে দেখছে। নুসাইবকে দেখে ক্ষণে ক্ষণে আশ্চর্যান্বিত হচ্ছে। পিতার দোষ ঢাকার বিন্দু পরিমাণ চেষ্টা করছে না নুসাইব। আনানকে এইভাবে তাকিয়ে থাকতে দেখে নুসাইব জোরপূর্বক হেসে বলল, একজন ছেলে হিসেবে আমি আমার বাবাকে খুব ভালোবাসি। মা মারা যাওয়ার পর বাবা আমাদের 2 ভাইবোনকে খুব যত্নে আগলে রেখেছেন। বলার আগে সব চাওয়া পূরণ করেছেন। ভালো মানুষ হিসেবে গড়ে তুলেছেন। আমি আমার বাবাকে বাবা হিসেবে খুব বেশি সম্মান করি, ভালোবাসি। কিন্তু একজন ডাক্তার তার হিসেবে নয়, আর না একজন মানুষ হিসেবে। আমাকে যে শিক্ষা উনি দিয়েছেন তাতে করে এমন মানুষ আর ডাক্তার তারকে সম্মান করা আমার সাজে না। আমি আমার বাবার বিরুদ্ধে না। আমি ওই মানুষটার বিরুদ্ধে যে একজন ডাক্তার তার হয়েও মানুষকে পণ্যের মতো ট্রিট করে, যে অসহায় মানুষের অসহায়ত্ব আর সরলতা সুযোগ নিয়ে তাদের বিশ্বাসের সাথে খেলে। আনান মাথা নেড়ে বলল, এখন তুমি কি চাও? আনানের কথা শুনে নুসাইবের চোখ জোড়া ঝাপসা হয়ে এলো। ভারী হয়ে আসা বুকে তীব্র ব্যথা অনুভব হচ্ছে তার। ধরে আসা গলায় বলল, একজন ভিকটিম ফ্যামিলি যা চায় তাই হোক। আনান শাহেদকে কল দিয়ে ভেতরে ঢুকতে বলে। শাহেদকে আসতে দেখে চোখ মুছে নেয় নুসাইব। আনান শাহেদকে দেখিয়ে বলল, স্কেচবুকে যে বাচ্চা মেয়েটার ছবি আঁকা আছে, এই ছেলেটা সেই মেয়ের ভাই। নুসাইব শাহেদের মুখের দিকে তাকিয়ে মাথা নিচু করে ফেলল। তার বাবার করা ভুলের জন্য অনুতপ্ত সে। যদিও ক্ষমা চাওয়ার মতো ভুল নয় সেটা, না জেনে করলে হয়তো ভুল হতো, কিন্তু তার বাবা যা করেছে তা পাপ। এমন পাপের কোনো ক্ষমা নেই। শাহেদ আনানের মুখের দিকে তাকিয়ে আছে, বুঝতে পারছে না কি হচ্ছে। নুসাইবের সাথেই বা তার বোনের বিষয়টি কিভাবে জড়িত। আনান শাহেদকে নুসাইব এবং তার বাবার বিষয়ে সবটা বলার পর শাহেদ নুসাইবের কাঁধে হাত রেখে বলল, পিতার পাপের দায়ভার সন্তানের ঘাড়ে চাপানোর মতো মানুষ আমি নই। আমার মতে আপনি নিঃসন্দেহে একজন ভালো মানুষ। অনন্ত আপনার বাবার ছায়া আপনার মধ্যে পড়েনি। চোখ মুছল নুসাইব। বুকের ভেতর অসহনীয় যন্ত্রণা নিয়ে আনানকে উদ্দেশ্য করে বলল, যদি মনে করে থাকেন আমার বাবা কিংবা তার সাথে যারা জড়িত আছে তাদের আইনের আওতায় আনবেন তাহলে সেটা বোকামি হবে। আপনাদের কি মনে হয়
চারজন সাধারণ ডাক্তার, তারের পক্ষে এত বছর ধরে এইসব একা করা সম্ভব ছিল? যদি ভেবে থাকেন তাহলে ভুল। যতক্ষণ না উপর মহল থেকে আদেশ আসে ততক্ষণ ওনারা কিছুই করতে পারে না। ধরতে গেলে চারজন পাপেটকে একজন পরিচালনা করেছে এবং এখনও অবধি করছে। ওনার আদেশ নিষেধ ছাড়া হাসপাতালের কোনো কাজ পরিচালনা হয় না। তাই পাপেটদের ধরে লাভ নেই। তাছাড়া আইন যাদের পকেটে, তাদের আইনের আওতায় আনা হাস্যকর ব্যাপার বই কিছুই না। আনান চেয়ারে হেলান দিয়ে বসে বলল, ইউ ডোন্ট নিড টু ওয়ারি অ্যাবাউট ইট, আমরা সবটা সামলে নিব। তুমি বরং সুস্থ হয়ে ওঠো। চাপা নিঃশ্বাস ফেলে চোখ বুজল নুসাইব। এই জীবনে বোধহয় আর সুস্থ হওয়া হবে না। না জানি এই অসুস্থ জীবন কতদিন বয়ে বেড়াতে হবে। আনান শাহেদকে নিয়ে বেরিয়ে পড়ল। এর মধ্যে আনানের কথা অনুযায়ী নুসাইবকে আইসিইউ থেকে নরমাল কেবিনে শিফট করা হয়েছে। নিহারিকা ভাইকে ধরে ডুকরে ডুকরে কাঁদছে, তার পাশে বসে কাঁদছে আদেল। মামুকে সে ভীষণ ভালোবাসে। এনামুল হক ছেলের মুখের দিকে তাকিয়ে আছে। কি থেকে কি হয়ে গেল? সুস্থ সবল ছেলেটা হাসপাতালের বেডে শুয়ে আছে। যে নিজে রোগীর সেবা করে সে হাসপাতালের বেডে শুয়ে আছে। এই ব্যাপারটা কিছুতেই মানতে পারছেন না তিনি। নুসাইবও বাবার দিকে একটিবারের জন্য তাকায়নি। যতবার মনে মনে ভাবে বাবার সাথে কথা বলবে ততবার বাবার সেই অমানবিক রূপটা চোখের সামনে ভেসে ওঠে। হাসপাতাল থেকে বেরিয়ে পড়ল আনান। সব ঝামেলা একসাথ হয়ে গেছে। শাহেদ গাড়ি ড্রাইভ করতে করতে বলল, স্যার আজ আপনি ফ্রি টাইম পাবেন বলে মনে হচ্ছে না। ভার্সিটির প্রোগ্রাম শেষ করে মন্ত্রী সাহেবের জরুরি তলবে অ্যাটেন্ড করতে হবে। উনি পার্সোনালি আপনার সাথে কথা বলতে চায়। আই থিংক উনি আপনার ফ্যান। আনান ঘড়িতে সময় দেখে কিঞ্চত মুচকি হেসে বলল, হওয়ার কথা। যতক্ষণ ওনার হার্টবিট করতে থাকবে ততক্ষণ উনি আমার ফ্যান হয়ে থাকবে। আফটারঅল ওনার আর্টিফিশিয়াল হার্ট ট্রান্সপ্লান্ট সার্জারি আমার হাতেই হয়েছে। শাহেদ গাড়ি টার্ন করে হেসে বলল, তাহলে স্যার আপনার জন্য সুবর্ণ সুযোগ। যেখানে মন্ত্রী সাহেব আপনার সাপোর্টার সেখানে আপনাকে এমপি হওয়া থেকে কেউ আটকাতে পারবে না। শাহেদের কথা শুনে আনান বুক ফুলিয়ে শ্বাস নিল। হয়তো শাহেদের কথাই সত্যি। দুপুর গড়িয়ে বিকেল, বিকেল গড়িয়ে সন্ধ্যা। ভার্সিটির প্রোগ্রাম শেষ করে মন্ত্রী সাহেবের বাসা, সেখান থেকে ফিরতে ফিরতে বিকেল। এরপর দলের কর্মীদের সঙ্গে দেখা করে, এরপর পার্টি অফিসের মিটিং। এইসব করতে করতে রাত 10টা। এর মধ্যে আনান তুরের সাথে কথা বলার সুযোগ পায়নি। কয়েকবার জেতিকে কল দিয়ে খবর নিয়েছিল ঠিকই, কিন্তু তুরের সাথে কথা হয়নি। আনান বোধহয় প্রথম বর, যে সদ্য বিয়ে করা স্ত্রীকে রেখে এতটা সময় ধরে কাজ নিয়ে ব্যস্ত। বাড়ি যাওয়ার জন্য অস্থির হয়ে পড়েছে আনান। মুখে না বললেও বারবার ঘড়ি দেখা অস্থিরতা প্রমাণ করছে। শাহেদ আজ প্রথম আনানকে বাড়ি যাওয়ার জন্য এতটা অস্থির হতে দেখছে। তার কারণ যে তুর সেটা বুঝতে বাকি রইল না। মনে মনে হাসল শাহেদ, এই জন্যই বোধহয় মায়েরা বলে, ভবঘুরে বাউন্ডুলে ছেলেকে ঘরমুখো করতে হলে বিয়ে করিয়ে দিতে হয়। ছেলে বউয়ের টানে হলেও ঘরে ফিরবে। যার জলজ্যান্ত প্রমাণ তাজবীর তাওয়াফ আনান। আনান বাড়ি পৌঁছাতে পৌঁছাতে প্রায় 10:30। গাড়ি থেকে নেমে সোজা বাড়ির ভেতরে ঢুকে পড়ল। শাহেদ গাড়ির স্টিয়ারিংয়ে হাত রেখে হাঁ করে তাকিয়ে আছে। আজ স্যার একটি বারের জন্য তাকে ভেতরে যেতে বলল না? বলা তো দূরের কথা, ফিরে অবধি চায়নি। ব্যাপারটায় শাহেদ আশ্চর্যান্বিত। কলিং বেল বাজানোর আগে মাজেদা খালা দরজা খুলে দিল।
আনান কোট খুলে হাতে নিতে নিতে জিজ্ঞেস করল, খালা তোর কোথায়? ডিনার করেছে? আনানের প্রশ্নে খালা আমতা আমতা করে বলল, ইয়ে মানে আনান বাবা তোর মা ত। আনান পেছনে ফিরে ভ্রুজোড়া গুটিয়ে বলল, তোর কি খালা? খালা হাত কচলাতে কচলাতে বলতে শুরু করল, সকালে তুমি যাওয়ার ঘণ্টা খানেক পরে রুম ছেড়ে বের হয়ে নাস্তা সেরে জেতিকে ডেকে পর্দা বেডশিট এইসব চেঞ্জ করি নেয়। দুপুরে টেবিলে এসে যাও বসেছে, তাও ভাত তেমন একটা খেতে পারেনি। প্লেটে হাত নেড়েচেড়ে উঠে পড়েছে। বিকালের দিকে জেতিকে দিয়ে চিপস চকলেট আরও কি যেন আনিয়ে রুমে নিয়ে গেছে। এরপর আর বের হয়নি। অনেকবার দরজায় নক করেছি, কিন্তু কোনো সাড়া শব্দ নেই। যদিও অনেক ডাক্তার ডাক্তার করে কিছুক্ষণ আগে রুমে চলে গেছে। আমার মনে হয় তোর মা ঘুমিয়ে পড়েছে। আনান লম্বা শ্বাস টেনে কপালে আঙ্গুল ঘষতে ঘষতে বলল, আমাকে কল দেওনি কেন? যতি অনেকবার চেষ্টা করেছে। তোমার ফোন বন্ধ ছিল। মিটিংয়ের সময় কোনো প্রকার ডিস্টারবেন্স আনানের পছন্দ নয়। মিটিং চলাকালীন আনান মোবাইল বন্ধ করে দেয়। তাছাড়া আনানের এই ব্যাপার সম্পর্কে সবাই অবগত, যার দরুন সবাই ফোন সাইলেন্টে রেখে মিটিংয়ে প্রবেশ করে, নয়তো একেবারে বন্ধ করে রাখে। এই মুহূর্তে নিজের কাজে নিজেই বিরক্ত হল আনান। কপালে চিন্তার ভাঁজ ফেলে বলল, আচ্ছা তুমি চিন্তা কর না, রুমের চাবি আমার কাছে আছে, আমি দেখছি। তুমি বরং জেতিকে বলো আমাদের দুইজনের জন্য খাবার গরম করে উপরে নিয়ে আসতে। ঠিক আছে, কিন্তু বাবা একটা কথা। জি খালা বলো। খালা জোরপূর্বক হেসে বলল, মেয়েটা খুব ভালো। একটু বাচ্চামো করে সত্য, কিন্তু রাগারাগি করার দরকার নেই। মনে হয় ঘুমিয়ে পড়াতে আমাদের ডাক্তার শুনতে পায়নি। আনান বুঝতে পারে খালা কেন এই কথা বলছে। মাজেদা খালা ভেবেছিল আনান তুরকে হয়তো রেগে গিয়ে বকবে। খালার ভাবনা ভুল নয়। কোনো কাজ আনানের পছন্দ মতো না হলে আনান ভীষণ রেগে যায়, যার পরিণতি খুব একটা ভালো হয় না। খালার কথায় আনান মাথা নেড়ে সিঁড়ি বেয়ে সোজা নিজের রুমে চলে গেল। দরজার সামনে দাঁড়িয়ে বুক ফুলিয়ে শ্বাস নেয়। জাগতিক সকল গাম্ভীর্য একপাশে সরিয়ে রাখল। নিজের জগতের ছায়া তার আদুরিনীর গায়ে পড়তে দিবে না। প্রিয়তমার জন্য ঠোঁটে একচিলতে হাসি ফুটিয়ে দরজা খুলে চৌকাঠে দাঁড়ায়। দরজা খুলতে না খুলতে আনানের হাসি মিয়ে গেল। পুরো চেহারার আদলে অবাকতার রেশ ছড়িয়ে পড়ল। আচম্বিত চোখে তাকিয়ে আছে। রুমের নকশা বদলে ফেলেছে। আনানের চিনতে কষ্ট হচ্ছে এইটা তার রুম। আনান দুকদম পেছনে সরে আবারও দেখে নিল। না, এইটা তো তারই রুম। আনান চোখ কচলে পুনরায় তাকাল। সত্যিই তার রুম। রুমের পর্দা থেকে শুরু করে কার্পেট অবধি চেঞ্জ করে ফেলেছে। এইসব চেঞ্জ হয়েছে বড় কথা নয়। আনান জানত এইগুলো চেঞ্জ হবে, কিন্তু রুমের পরিস্থিতি দেখে চিনতে পারছে না। রুমের পরিস্থিতি ভয়াবহ। পুরো রুমের ফ্লোর আর বিছানা জুড়ে চিপস, চকলেট, আচার, ওয়েফার, আইসক্রিম, জুস এইসবের প্যাকেট পড়ে আছে। কাউচের উপর সব জামাকাপড়। কাউচটা চেনার উপায় নেই। যেখানে আনান বেডশিট কুঁচকে থাকা সহ্য করতে পারে না, সেখানে তার রুমের এই হাল দেখে অবাক না হয়ে পারছে না সে। মনে হচ্ছে কেউ ডাক্তার টবিন তার রুমের মাঝে উপড়ে ফেলে দিয়ে গেছে। আনানের সতর্ক চোখজোড়া এইসব কিছুর ভিড়ে আদুরিনী বউটাকে খোঁজার চেষ্টা চালাল। পুরো রুমের চারপাশে চোখ বুলিয়েও খুঁজে পেল না। লম্বা শ্বাস টেনে রুমে ঢুকে দরজা আটকে দেয়। কেউ এই অবস্থা দেখে ফেললে নির্ঘাত অজ্ঞান হয়ে পড়বে বলে ধারণা করছে আনান।
রুমের এসি চালানো অবস্থায় আছে, নর্মাল টেম্পারেচারের চেয়ে বেশি। পুরো রুম হিম হয়ে গেছে। ফ্লোর থেকে রিমোট উঠিয়ে পাওয়ার কমিয়ে দিল। রিমোট রাখতে গিয়ে চোখ পড়ে বিছানায়। ব্ল্যাঙ্কেট গায়ে জড়িয়ে মাথা ঢেকে বিছানার এক কোণে শুয়ে আছে কেউ। আনান মুচকি হাসল। এতক্ষণে মন শান্ত হল। বউটা তাহলে সত্যিই ঘুমিয়ে পড়েছে। বিছানায় কোট রেখে পুরো রুম পরিষ্কার করার কাজে লেগে পড়ল। আজ প্রথম আনান নিজের রুমটা নিজে পরিষ্কার করছে, তাও বউয়ের জন্যে। তা না হলে খালা কখনো রুম পরিষ্কার করার সুযোগ দেয়নি তাকে। বাড়ি ফেরার আগে রুম পরিষ্কার করে দরজা আটকে রেখে যেত। তাছাড়া আনান নিজেও কখনো এতটা অগোছালো ছিল না। এলোমেলো বলতে ঘুম থেকে ওঠার পর বিছানার চাদর এদিক সেদিকে হতো এই যা। ফ্লোরে ছড়ানো ছিটানো প্যাকেট সব ঝুড়িতে রেখে কাউচ থেকে জামা কাপড় সব চেঞ্জিং রুমে নিয়ে রাখল। আপাতত রুমটা কিছুটা হলেও পরিষ্কার মনে হচ্ছে। এর মধ্যে দরজায় কড়া নাড়ল জ্যোতি। আনান দরজা খুলে জ্যোতির হাত থেকে খাবারের ট্রে নিয়ে রাখে। জ্যোতি রুমের ভেতর উকি দিতে দিতে বলল, স্যার, তোর আপু আজ পুরো দিনে হিজাব খুলেনি। এই নিয়ে বড় ম্যাডাক্তার তোর আপুর পেছনে মুখ ভেঙচি কেটেছে। মুখ বেঁকিয়ে বলেছে আপু নাকি হুজুর সাজছে। জ্যোতির কথা শুনে আনান বলে উঠল, তোর বাইরের কারো সামনে হিজাব ছাড়া বের হয় না। সেটা আমার বাবা হোক কিংবা মহিলা কেউ। বাড়িতে তোমাদের সাথে যখন মিশবে তখনও দেখবে হিজাব পরিহিত। এইটা ওর ছোটবেলার অভ্যাস। রইল কথা, তোমার বড় ম্যাডাক্তার ওনাকে বলে দিও। আর একবার আমার বউ সম্পর্কে তার মুখ থেকে কোনো আজেবাজে কথা বের হলে বাড়ির বাইরে ডাক্তার টবিনে ফেলে দিয়ে আসব। জ্যোতি মাথা নেড়ে বলল, ঠিক আছে স্যার। উনি আর কিছু বললে আমি আপনাকে জানাব। আনান দরজা আটকে ফ্রেশ হতে চলে গেল। জ্যোতি ওড়নার কোনা ঘুরাতে ঘুরাতে বলল, আর একবার স্যারের বউ নিয়ে কিছু বলিস শাকচুন্নি, শেওড়া গাছের পেতনি। তোকে স্যারের হাতে ডাক্তার টবিনে ফেলার ব্যবস্থা যদি না করি তাহলে আমি জ্যোতি নই। দুনিয়াতে সোফিয়াকে যদি কেউ সবচেয়ে বেশি অপছন্দ করে তবে সেটা হচ্ছে জ্যোতি এবং দ্বিতীয় আনান। যেখানে আনান প্রথম হওয়ার কথা সেখানে জ্যোতিই প্রথম। জ্যোতি পারলে সোফিয়াকে এক্ষুনি ঘাড় ধরে বের করে দেয়। কোনো রকম শাওয়ার নিয়ে বেরিয়ে পড়ল আনান। চুল মুছতে মুছতে তুরের মাথার পাশে বসে ব্ল্যাঙ্কেট সরিয়ে আতঙ্কে উঠল। এতক্ষণ যাকে তুর ভাবছিল সেটা তুর নয়, বরং এসির বাতাসে ব্ল্যাঙ্কেট গায়ে জড়িয়ে শুয়ে আছে তুরের পিকাচুটা। মেয়েটা এত পাজি হয়েছে না, পুতুল ঘুম পাড়াচ্ছে। হঠাৎ করে আনানের মনে পড়ে, তুর যদি এইখানে না থাকে তাহলে গেল কোথায়? অজানা ভয় জেকে ধরল তাকে। বাইচেন্স তুর বাড়ি ছেড়ে বেরিয়ে পড়েনি তো? আনান তড়িগড়ি করে উঠে দরজার সামনে গিয়ে ফিরে আসল। কিছু একটা ভেবে মিনি টেরেসের দিকে পা বাড়ায়। যাওয়ার আগে টেরেসটা চেক করতে হবে। কাচের দরজা খুলে টেরেসে পা রাখতে থমকায় আনান। মিনি টেরেসে থাকা লাইটগুলোর মধ্যে একটি লাইটও অন করা নেই। রুমের লাইটের কিছুটা আলো টেরেসে এসে পড়েছে বিধায় সেই ঈষৎ আলোয় ডিভানের উপর শুয়ে থাকা নারীর অবয়ব স্পষ্ট। আনান হাত বাড়িয়ে টেরেসের থাকা লাইটগুলো জ্বালালো। সেই আলোর ছটা চোখে মুখে ছড়িয়ে পড়তে বিরক্ত হল তুর। বিরক্তিতে কুঁচকে এলো চোখ। অন্য পাশ হয়ে শুয়ে মুখ ঢেকে ফেলল। কলাপাতা রঙের স্কার্টের সাথে ঘিয়া রঙের শার্ট পরে আছে তুর। হয়তো সে এই সব পরে অভ্যস্ত। গভীর নিঃশ্বাস ফেলে নিঃশব্দে পা বাড়ালো আনান। তার ছোট্ট হৃৎপিণ্ড দৃষ্টিগোচর হল তাহলে। হিজাব পরিহিতা তুরকে দেখেছে বহুবার। হিজাববিহীন এই প্রথম এতটা কাছ থেকে দেখা হবে।
আগেও একবার দেখেছে, যদিও সেটা দূর থেকে। তখন অতটা খেয়াল করে দেখার সুযোগ কিংবা সৌভাগ্য হয়নি। তবে আজ ব্যাপারটা অন্য। সেই হিজাব পরিহিতা মেয়েটা এখন তার ব্যক্তিগত, যাকে দেখার জন্য এখন সুযোগ খুঁজতে হবে না। অধিকারের শেকলে বাঁধা, ভালোবাসার চাদরে ঢেকে রাখা মেয়েটা এখন সত্যি তার ব্যক্তিগত। আনান তুরের শিয়েরে বসে মাথায় হাত ছোঁয়াল। তুর ঘুমের ঘোরে আনানের কোলে মাথা রাখে, যেমন তার আম্মার কোলে রাখত। তুরের এহেন কাজে চমকালো আনান। হৃদস্পন্দন স্বাভাবিকের তুলনায় অনেকটা বেড়ে গেছে। তার হৃদস্পন্দনের শব্দ সে স্পষ্ট শুনতে পাচ্ছে। এইটুকুন একটা মেয়ে আনানের হৃদস্পন্দন বাড়িয়ে দিচ্ছে। আনান অবাক না হয়ে পারছে না। হৃৎপিণ্ডের ডাক্তার তার হৃদযন্ত্রের অস্বাভাবিক আচরণে মারা যাচ্ছে মনে হয়। এমন ঘটনা শুনলে লোকে নিশ্চয়ই ছি ছি করবে। তুর চোখ মুখ কুঁচকে বলল, আম্মা চুলে ব্যথা লাগে। তুরের কথা শুনে ভাবনার জগৎ থেকে হুমড়ি খেয়ে পড়ল আনান। ব্যতিব্যস্ত হাতে চুলে হাত বুলিয়ে দিতে লাগল। মেয়েটা এমনভাবে শুয়েছে, চুল সব পিঠের নিচে পড়ে টানটান হয়ে আছে। এর মাথা ব্যথা করবে না তো কার করবে? আনান তুরের চুল ঠিক করতে গিয়ে থামল। এতক্ষণ খেয়াল না করলেও পিঠের নিচ থেকে চুল বের করতে গিয়ে খেয়াল করল চুলের লম্বাটা শেষ হচ্ছে না। কয়েক সেকেন্ডের জন্য হতবুদ্ধি হয়ে গেল আনান। দেরি না করে তুরকে ফতাফত বসিয়ে দিল। এতে তুর বেজায় চটে যায়। চোখ কচলাতে কচলাতে আনানের দিকে তাকিয়ে বলল, আপনি এইখানে কেন? দিল নত ঘুমের 12টা বাজিয়ে? খারাপ লোক কোথাকার। আনান নিরুত্তর। তুর বিরক্ত হয়ে ডিভান থেকে নেমে ধূপধাপ পা ফেলে সোজা রুমে চলে গেল। পেছনে একজোড়া চোখ রাজ্যের বিস্ময় নিয়ে তাকিয়ে আছে তার দিকে। যদিও সেই খেয়াল তুরের নেই। সে তার ঘুম নিয়ে খুব বেশি সিরিয়াস। তুরের পা সমান লম্বা চুল দেখে মনে হচ্ছে সেই চোখ জোড়ার অধিকারী ব্যক্তির কায়া থমকে গেছে। আসলেই কায়া থমকে গেছে আনানের। আদুরে আদুরিনীর হাঁটার তালে দোল খাওয়া লম্বা চুলে আনানের কায়া থমকে গেছে। আনানের স্থির চোখে বিস্ময়, তার রেশ ধরে ঈষৎ খোলা মুখ। সব মিলিয়ে আনান যেন ঘোরের মধ্যে আছে। আটকে রাখা নিঃশ্বাস ফেলে ছুটে গেল রুমে। তুর তখন মাথায় হাত দিয়ে শুয়ে আছে। এতটা সময় পিঠের নিচে চুল পড়ে টানটান হয়েছিল। এখন মনে হচ্ছে মাথার চামড়া ব্যথা করছে। এই দিকে আনান বোকার মতো কাজ করে বসল। তুরের দিকে ঝুঁকে তুরের চুল টেনে দিল। উদ্দেশ্য একটাই, সত্যি সত্যি এইগুলো তুরের চুল তো? নাকি মেয়েটা উইগ লাগিয়েছে? সেটাই পরীক্ষা করছে আনান। যদিও আনান জানত না এই পরীক্ষার ফলাফল তার জন্য কতখানি ভয়াবহ হবে। ব্যথায় কুকড়ে গেল তুর। আনান বেশ জোরে চুল টেনেছে তার। তুর ধরফরিয়ে উঠে বসল। ব্যথায় টনটন করছে মাথা। চোখ জোড়া ছলছল করছে তার। রাগে দুঃখে নাক লাল হয়ে উঠল। এইদিকে আনান বুঝতে পারল তোর আদুরে আদুরিনী বউটা সত্যি মেঘ বরণ দীঘল কালো কেশের মায়াবতী। তুর মাথায় হাত দিয়ে কান্নারত গলায় বলল, আপনি আমার চুল টানলেন কেন? আমি কত ব্যথা পেয়েছি জানেন? এতক্ষণে আনানের হুঁশ ফিরল। আসলে সে কেন এমন করল? এতটা বোকামো আনান এত বছরে কখনো করেনি যা আজ করেছে। আনান তুরের মাথায় হাত বুলিয়ে বলল, অ্যাকচুয়ালি আমি ভেবেছিলাম এইগুলো নকল চুল। এখন দেখছি এইগুলো আসল। মাশাআল্লাহ, তোমার চুল খুব সুন্দর। তুর দাঁতে দাঁত চেপে বলল, নকল না? দেখাচ্ছি নকল। নকল কাকে বলে? তুর দুহাতে আনানের চুল টেনে ধরে ফেলল।
এইদিকে আনান তুরের আক্রমণে একদম ভ্যাবাচ্যাকা খেয়ে গেছে। যতক্ষণে ছাড়ানোর চেষ্টা করবে ততক্ষণে তুর চুল টানাটানি শুরু করে দিয়েছে। আর করবেন এমন? কত বড় সাহস আমার চুলে হাত দেয়? সব দোষ হুজুরের। কেন বলেছে বর চুল দেখতে পারবে? বর যে বেয়াদপের হাড্ডি সেটা কি হুজুর জানে? খারাপ লোক প্রথম দিন বউ পেটাচ্ছে। আম্মা আমি বাড়ি যাব। আনান তুরের কথা আর চুলটানাতে হয়রান হয়ে গেছে। শেষে আনান ধমকে বলল, ছাড়ো, তুর ব্যথা লাগছে। না ছাড়লে এক্ষুনি থাপ্পড় মেরে দাঁত ফেলে দিব। আনানের ধমক শুনে তুর চুল ছেড়ে মুখ রেখে কাঁদতে লাগল। ডুকরে ডুকরে কাঁদছে সে। তুরকে কাঁদতে দেখে বেশ খারাপ লাগছে আনানের। আনান বুঝতে পারল ভুলটা তার হয়েছে। হাত চালিয়ে চুল ঠিক করতে নিয়ে দেখে প্রায় 7-8টা চুল হাতের মধ্যে চলে এসেছে। আনান হতাশার নিঃশ্বাস ফেলে হাত ঝেড়ে সেই চুল ফেলে দিল। এই কয়েকটা চুলের জন্য মায়াবতীটাকে এইভাবে ধমক দেওয়া মোটেও উচিত হয়নি তার। আনান তপ্ত নিঃশ্বাস বলল, সরি তুর। আম রিয়েলি সরি। আমি বুঝতে পারিনি। সরি। আনানের সরি তুরের কান্না থামায়নি, বরং উল্টো বাড়িয়ে দিল। তুর শব্দ করে কাঁদতে কাঁদতে বলল, আমার মাথা ব্যথা করছে, আপনি উল্টো আমার চুল টেনে ছিঁড়ে ফেলতে চাইছেন? এখন আবার বকাও দিচ্ছেন। আমার আম্মা নেই তো তাই এমন করছেন। আম্মা থাকলে কখনো এমন হতো না। আপনি সত্যি খারাপ লোক। এইখানে থাকব না আমি। আনান অনুতপ্ত। এই দিকে তুর কেঁদে চলেছে। কেমন মায়া মায়া করে কাঁদছে তুর। আনান চাপা নিঃশ্বাস ফেলে তুরের মাথা বুকে জড়িয়ে ধরে আদুরে গলায় বলল, আর কখনো এমন হবে না। কখনো না। প্লিজ মাফ করে দাও। তুর ছুটোছুটি করল না। আর না আনানকে সরাতে চাইল। সেটে রইল আনানের বুক পাজরে। আনান তুরের মাথায় হাত বুলিয়ে বলল, আমি বকা দিল তো তুমি ভয় পাও না? আমি তো জানি তুর ব্রেভ গার্ল। কাঁদছ কেন পাগলি? তুর হেঁচকি ওঠা গলায় বলল, মাথা ব্যথা করছে। থামল আনান তুরের দুগালে হাত রেখে বলল, বেশি ব্যথা করছে? তুর মাথা নাড়ল। আনান বুঝল সত্যিই তুরের খারাপ লাগছে। তা না হলে এতক্ষণে জড়িয়ে ধরার অপরাধে তাকে কঠিন ভোগান্তি পোহাতে হতো। আনান তুরের গাল আলতো করে চেপে ধরে বলল, দুপুরে ভাত খাওনি? চিপস চকলেট আজেবাজে জিনিস সাবার করে বাইরে ঘুমিয়েছ। মশা যে খেয়ে ফেলেনি এটাই শুক্রিয়া। এখন লক্ষ্মী মেয়ের মতো ভাত খেয়ে ঔষধ দিব, সেটা খেয়ে ঘুমোবে। ওকে? তুর মাথা নাড়াল। এই মুহূর্তে তর্কে যাওয়ার মতো অবস্থা তার নেই। আনান খাবার বেড়ে তুরের সামনে রাখে। তুর তখনও খাবারের প্লেটের দিকে তাকিয়ে বসে আছে। চোখ থেকে টপটপ করে পানি পড়ছে। নিঃশব্দে কান্না যাকে বলে। আনান বেশ কিছুক্ষণ তুরের মুখের দিকে তাকিয়ে হাত ধুয়ে নিজে ভাত মাখাতে শুরু করল। তুর চোখ মুছে নিচের দিকে তাকিয়ে আছে। আনান ভাত মেখে তুরের মুখের সামনে ধরলে। তুর বিনা বাক্যে ভাত মুখে পুরে নেয়। আনান বুঝল তুর নিজ হাতে খেতে পছন্দ করেছে না। তুরের মুখে লেগে থাকা ভাত আলগোছে মুছে দিয়ে বলল, বাড়িতে আম্মা খাইয়ে দেয় তাই না? তুর মন খারাপ করে মাথা নেড়ে বলল, হুম। কিন্তু এইখানে তো আম্মা নেই। হাতে খাওয়া অভ্যাস করতে হবে। আনান তুরের মুখে পুনরায় ভাত পুড়ে দিয়ে বলল, প্রয়োজন নেই। আমি আছি। আম্মা তার মেয়েকে ঘিরে সব দায়িত্ব আমাকে দিয়েছেন। তাহলে তুমি কেন অভ্যাস বদলাবে? তুর ভাত শেষ করে বলল, তাহলে চুল বেঁধে দিতে হবে। চুল ছেড়ে ঘুমালে মাথা ব্যথা করে। আনান মাথা নেড়ে বলল, ঠিক আছে।
এমন কি কাজ? তুমি আগে খেয়ে ঔষধ নাও, বাকিটা আমি দেখছি। আনান তুরকে খাইয়ে দিয়ে নিজে খেয়ে নিল। তুর ঔষধ হাতে নিয়ে বসে আছে। জীবনে অনেক কিছু খেয়েছে, চকলেট না চিবিয়ে গিলে ফেলেছে। সেটা স্বাচ্ছন্দ্যে করলেও ঔষধের মতো ছোট একটা জিনিস তুর চাইলেও খেতে পারে না। আনান চিরুনি হাতে নিয়ে তুরের মুখের দিকে তাকিয়ে আছে। বেচারি মাথা ব্যথার জন্য ঔষধ ফেলতে পারছে না, আবার কিভাবে গিলে খাবে সেই চিন্তায় মুখে দিতে পারছে না। আনান এমন অনেক পেশেন্ট দেখেছে যারা রোগ থেকে ঔষধ খাওয়াকে ভয় পায় বেশি। চিরুনি রেখে সোজা কিচেনে চলে গেল। দুটো মিষ্টি নিয়ে রুমে ফিরল। তুরের হাত থেকে ঔষধ নিয়ে এমন ভাব করল যেন ঔষধ সে ফেলে দিয়েছে। যদিও কৌশলে সেই ঔষধ মিষ্টির মধ্যে দিয়ে তুরের মুখে পুরে দেয়। তুর মিষ্টি চিবোতে চিবোতে বলে, ঔষধ ফেলে দিল না কেন? মিষ্টি এইটা মাথা ব্যথা ভালো করবে? আনান তুরের চুলে চিরুনি চালাতে চালাতে বলল, ধৈর্য ধরো, ফলাফল দেখতে পাবে। ঘণ্টা পেরোয়। মুখ ফুলিয়ে বসে আছে তুর। মাথা ব্যথা নেই এখন। ভীষণ ঘুম পাচ্ছে তার। কিন্তু আনান দিচ্ছে কই ঘুমাতে। এই নিয়ে পঞ্চমবারের মতো চেষ্টা চালাচ্ছে, তবুও বেনি হচ্ছে না। তুর বিরক্ত হয়ে উঠে পড়ে ট্রলি ব্যাগ থেকে প্লাজো টি শার্ট নিয়ে ওয়াশরুমে ঢুকে পড়ল। আনান গভীর মনোযোগ দিয়ে মোবাইল দেখছে। তুর চেঞ্জ করে এসে আনানকে বসে থাকতে দেখে বলল, আর দরকার নেই, আমি এখন ঘুমাবো। আমার বুঝতে বাকি নেই আপনি একটা গুড ফর নাথিং লোক। সরুন। বিয়ের প্রথম রাতে বউয়ের মুখ থেকে গুড ফর নাথিং শোনায় আনান বেশ অপমান বোধ করল। তার মতো পারফেক্ট একজন মানুষকে গুড ফর নাথিং বলা, তাও বিয়ের রাতে বউয়ের মুখ থেকে শুনতে হচ্ছে এই কথা। এই কথা শোনার চেয়ে কচু গাছের সাথে ফাঁস দেওয়া উত্তম। আনানের মাথায় জেদ চাপে। তাকে প্রমাণ করতেই হবে সে গুড ফর নাথিং নয়। সে একজন পারফেক্ট হাজবেন্ড। সামান্য একটা ব্যাপারে হেরে যাওয়ার পাত্র সে নয়। তুরকে সামনে বসিয়ে আবার চুলে বেনি করতে শুরু করল। এইবার সে সফল। তুর সামনে চুল এনে বাকি অর্ধেক চুলে বেনি করতে করতে বলল, আম্মা জানে আপনি যে কোনো কাজের না। আচ্ছা, জনগণ জানলে কি হবে? তাদের জায়গায় আমি হলে একটা ভোটও দিতাম না। রইল ডাক্তার, তারি সেটা পারেন নাকি সেখানেও টুকে পাশ করেছেন? তুরের এমন কথায় হা করে তাকিয়ে আছে আনান। তুর কি সুন্দর করে ডোন্ট কেয়ার ভাব নিয়ে অপমানজনক তীর ছুঁড়ে মারল। আচ্ছা, তুর কি জানে একসময় আনান মেয়েদের হার্টবিট বাড়িয়ে দেওয়ার কারণ ছিল? এখনও হাজার হাজার মেয়ের স্বপ্নের রাজকুমার সে। যদিও তুরের কথায় আনানের নিজের উপর নিজেরই সন্দেহ হচ্ছে। আনান মোবাইল ফোন হাতে নিয়ে আইডিতে লগইন করে পোস্ট চেক করে নিল। ছবির কমেন্ট বক্সে ছেলের চাইতে মেয়েদের কমেন্ট বেশি। সবচেয়ে বড় কথা, মেয়েরা কমেন্ট বক্সে ফিদা হয়ে যাচ্ছে। আনান তুরের মুখ থেকে ব্ল্যাঙ্কেট সরিয়ে বলল, সিরিয়াসলি তুর? আমাকে দেখে এমন মনে হয়? তুর বিরক্তে কুঁচকে রাখা কপাল শিথিল করে আনানের মুখের দিকে তাকিয়ে বলল, না। চেহারা ওকে ওকে টাইপের, তাই এইসব মনে হয় না। তা না হলে কেউ সহ্য করত না। প্যাকেট পুকেট সহ বিনে ফেলে দিত। আনান বাম চোখের ভ্রু উঁচিয়ে ঠোঁট কামড়ে তুরের মুখের দিকে তাকিয়ে আছে। মেয়েটা এত সিরিয়াস ভঙ্গিতে অপমান করছে দেখে মনে হচ্ছে সংসদ ভবনের অধিবেশনে প্রস্তাব উত্থাপন করছে। আনান কপালে আঙ্গুল ঘষতে ঘষতে বলল, ওকে ওকে টাইপের চেহারা। তা আর কি কারণে মানুষ আমাকে ফেলে দিত? তুর বলল, তেমন কোনো কারণ নেই। যেহেতু আপনি এত ইনসিস্ট করছেন তাহলে বলি।
ওকে। তুরের কথায় আচম্বিত নয়নে তাকালো আনান। মনে মনে বলে উঠল, আমি ইনসিস্ট করছি? তুর শোয়া থেকে উঠে বিছানায় হেলান দিয়ে বসল। অতঃপর ঠোঁটে আঙ্গুল ঠেকিয়ে চিন্তিত ভঙ্গিতে বলল, আপনি একবার চিন্তা করে দেখুন, এমন টুকে পাশ করা হাতুড়ে ডাক্তার, তার উপর হাড় কিপটে, না কথা বলার ধরন সুন্দর, না হাসতে পারে, তার উপর কোনো গুণও নেই, সামান্য বেনি করতে পারে না। এমন একটা মানুষকে কারা পছন্দ করবে? এই সব কারণেই ফেলে দিতে চাইবে। হ্যাঁ, এটা ঠিক যে আপনি আনফরচুনেটলি আমার বর হয়ে গেছেন। এখন আমি তো আপনার মুখের উপর এইসব বলতেও পারবো না, আপনাকে ফেলেও দিতে পারবো না, তাই আপনাকে নিয়ে কিছু বললাম না। বললে আল্লাহ নারাজ হবে। এই প্রথম আনানের মনে হচ্ছে হাত পা ছড়িয়ে কাঁদতে। এত অপমান! আনান ভাবাবেগহীন চোখে তুরের মুখের দিকে তাকিয়ে বলল, ঘুমাবে না? তুর মাথা নেড়ে ফতাফত শুয়ে পড়ল। এই দিকে আনান হতাশার সাগরে ডুব দিল। মনে পড়ে গেল কলেজ লাইফ, মেডিকেল লাইফের কথা। মেয়েরা আগ বাড়িয়ে কথা বলতে এলে আনান পাশ কাটিয়ে চলে যেত। এমনও সময় গেছে আনান সাবলীল ভাষায় অপমান করে তাড়িয়েছিল। এখন মনে হচ্ছে সেই মেয়েগুলোর বদৌলতে সে এমন এক মেয়ের প্রেমে হাবুডুবু খাচ্ছে যে তাকে দু আনার পাত্তা দেয় না। আনান লাইট অফ করে তুরের পাশে শুয়ে পড়ল। তুরের তখন চোখ লেগে আসছিল। আনানের অস্তিত্ব টের পেয়ে চমকে উঠে সরে বসল। আপনি এইখানে ঘুমাচ্ছেন কেন? আনান টেবিল ল্যাম্প অন করে বলল, তো কোথায় ঘুমাবো? কাউচের উপর যান। কারো সাথে ঘুমানোর অভ্যাস আমার অভ্যাস নেই। আনান ভ্রু জোড়া গুটিয়ে বলে, অভ্যাস আমারও নেই। বিয়ে যেহেতু করে ফেলেছি অভ্যাস হয়ে যাবে। বিয়ের পর বর বউ একসাথে থাকতে হয় জানো না। কাউচের উপর কেন ঘুমাবো? তুর মুখ ফুলিয়ে বলল, আমি এতটা ছোট না। আমি সব জানি ওকে। ব্যাস একটু সরে ঘুমান। চিনি না জানি না হুট করে বলছে একসাথে থাকতে, তাও এমন অপছন্দের সাথে। তুর পিকাচু বিছানার মাঝামাঝি রেখে বলল, লাইন ক্রস করলে ঘুষি মেরে নাক ফাটিয়ে দিব। গুড নাইট। তুরের কথায় ফিক করে হেসে শুয়ে পড়ল আনান। রেগে কথা বলার সময় কেমন আদুরে লাগছে তুরকে। চোখ বুজে নিল আনান। আজ তুর আর তার ফার্স্ট নাইট। আনান ভাবছে এমন ফার্স্ট নাইট আধেও কি কারো জীবনে এসেছে? উহু, আসেনি। অন্য কারো কাছে তুর থোড়াই না আছে। পুরো দুনিয়াতে একটা মাত্র তুর, তাও সে তাজবির তাওয়াফ আনানের। তাহলে এমন রাত্রি কারো জীবনে কিভাবে আসবে? অগোছালো, চঞ্চল, এলোমেলো মেয়ে তুর। আনানের স্বভাবের সাথে এক ফোঁটা মিল নেই তার। তবুও আনান তুর নামক মেয়েটিকে ভালোবাসে। স্বল্প সময়ে বিশাল জায়গা দখল করে নেওয়া মেয়েটাকে ভালোবাসে ভেবে মুচকি হাসল। স্নিগ্ধ আবেশে বন্ধ করা দুচোখে আজ গভীর তন্দ্রা হানা দিয়েছে। আপাতত সেই তন্দ্রাকে প্রশ্রয় দেওয়া দরকার। এখন মধ্যরাত। কেউ তার ভালোবাসা পেয়ে ঘুমের রাজ্যে বিভোর, তো কেউ ভালোবাসা প্রকাশ করতে না পারার মর্মবেদনা নিয়ে জাগ্রত। কেউ প্রতিশোধ পরায়ণ হয়ে উঠেছে, আবার কেউ রহস্য ভেদ করতে তৎপর। জীবনের গতিপথ বদলায়, তার সাথে বদলে যায় মানুষ। হোক সেটা সময়ের সাথে কিংবা নতুন মানুষের আগমনে। সেই বদল কখনো সুখ বয়ে আনে তো আবার কখনো দুঃখ। আনানের জীবনের গতিপথ বদলেছে নতুন মানুষের আগমনে। একঘেয়ে জীবনটা এখন আর একঘেয়ে লাগে না। রোজ নতুন ভোরের দেখা পায়। আগের মতো রুটিন ফলো করা হয়ে ওঠে না এখন। আজকাল সকালের সূর্য উদয়ের সাথে সাথে রুটিনের বাইরে নতুন চিন্তাগুলো হানা দিচ্ছে।
নিজের দায়িত্ব কর্তব্যের ভিড়ে এখন একজন একান্ত মানুষ আছে যাকে নিয়ে ভাবতে হচ্ছে, যাকে নিয়ে চিন্তা করতে হচ্ছে, তার সাথে ছোট্ট একটা সংসার বাঁধার স্বপ্ন বুনতে হচ্ছে। আনানের এই সব কিছুই তুরকে ঘিরে। আনান ঘড়ির কাঁটার সাথে চলতে পছন্দ করে। তার সব কাজ রুলস মাফিক চলে, হোক সেটা ঘুম কিংবা ঘুম থেকে জেগে ওঠা। রোজকার নিয়ম অনুসারে আজকে ভোর 5টায় চোখ খুলে গেল তার। পুরো রাত দু চোখের পাতা এক করতে পারেনি সে। শেষ রাতে চোখ লেগে এসেছিল। তুর পুরো রাত আনানকে ঘুমাতে দেয়নি, যদিও সে দিব্যি আরাম করে ঘুমিয়েছিল। তুর ঘুমালে স্বভাব সুলভ পুরো বিছানা সফর করে। এই সফর আনানকে অনেক সাফার করিয়েছিল রাতে। আনানকে বরডাক্তার ক্রস করতে মানা করে তুর নিজে সেই বরডাক্তার তুলে বিছানার বাইরে ফেলেছে। তুর কখনো আনানের মুখের উপর পা তুলে দিয়ে ঘুমে বিভোর, তো কখনো আনানের পেটের উপর মাথা রেখে, আবার কখনো আনানের পায়ের উপর মাথা দিয়ে ঘুমোচ্ছে। আনান পুরো রাত তুরকে বালিশের উপর শুইয়ে দিতে ব্যস্ত ছিল। আনান তুরের ঘুমের ধরন দেখে হেসে ফেলে। শেষে তুরকে বাহুবন্দি করে ঘুমিয়ে পড়ে। আনান চোখ মেলে বাহুবন্ধনে আবদ্ধ করে রাখা রমণীকে দেখে মুচকি হেসে কপালে চুমু আটল। কে বলবে এই মেয়ে যখনই কথা বলে তখন কথার ঝুড়ি খুলে বসে। প্রতিটা কথার পাল্টা উত্তর তার কাছে তৈরি থাকে। সকল আজগুবি কথার ডাক্তার সাজিয়ে বসে। আনান তুরকে সাবধানে বালিশে শুইয়ে দিল। আনান জানে তুর জেগে তাকে দেখলে আবারও চুল টানাটানি শুরু করে দিবে। মেয়েটা চুল টানায় ওস্তাদ, এমনভাবে চুল ধরে যা ছাড়ানো মুশকিল। নামাজ শেষে ছাদে গিয়ে ঘণ্টা খানেক ওয়ার্কআউট করে তবেই রুমে ফিরল। তুর তখনও ঘুমে বিভোর। আনান ভেবে পায় না এই মেয়ে কিভাবে এত ঘুমাতে পারে। আনান তুরের মাথার পাশে বসে আলগোছে কানের পেছনে চুল গুজে দিয়ে উঠে পড়ল। এর মধ্যে 7:30 বাজতে না বাজতে শাহেদ বাড়ির গেইটে এসে উপস্থিত। রুটিন মাফিক জ্যোতি আর মাজেদা খালা মিলে ফতাফত নাস্তা রেডি করে ফেলল। শাহেদ তার সাথে করে প্রায় 12টার মতো শপিং ব্যাগ নিয়ে এসেছে। একটা ব্যাগ আনানের দিকে এগিয়ে দিয়ে বলল, স্যার সব সেটিং করে দিয়েছি, আপনি শুধু সিম কার্ড ইনসার্ট করবেন। আনান মাথা নেড়ে বলে, ওকে। অন্য অর্ডাক্তারগুলো এসেছে? শাহেদ সবগুলো শপিং ব্যাগ সোফার উপর রেখে ট্যাব এগিয়ে দিয়ে বলল, লিস্টে থাকা উপরের 11 আইটেম ডেলিভারি কমপ্লিট। সোফার দিকে দেখিয়ে, আমি সাথে করে নিয়ে এসেছি। বাকি জুয়েলারিগুলো বিকাল নাগাদ পৌঁছে যাবে। এত দেরি হওয়ার কারণ? শাহেদ আমতা আমতা করে বলল, স্যার একে তো এইসব জুয়েলারি কাস্টমাইজ করা, তার উপর রাতে অর্ডাক্তার করেছেন। আনান কয়েক সেকেন্ড শাহেদের দিকে তাকিয়ে বলল, আই আন্ডারস্ট্যান্ড। শাহেদ জোরপূর্বক হেসে মনে মনে বলে উঠল, কচু বুঝেছেন। জুয়েলারি এক রাতে তৈরি হয়? বাপ দাদার জন্মে এক রাতে এত জুয়েলারি তৈরি হতে শুনিনি। আবার বলছে, আই আন্ডারস্ট্যান্ড। আনান শপিং ব্যাগ নিয়ে বলল, এখন থেকে সকাল 10টার আগে আমার কোনো অ্যাপয়েন্টমেন্ট রাখবে না। হোক ইম্পর্ট্যান্ট তাও রাখবে না। শাহেদ মাথা নেড়ে বলল, ওকে স্যার। কিন্তু কেন? আনান ভ্রুজোড়া উঁচিয়ে বলল, আগে সিঙ্গেল ছিলাম, এখন নেই। বউ আছে, তাকে সময় দিতে হবে। লাঞ্চ টাইমে দেখা হওয়ার পসিবিলিটি নেই বললেই চলে। ব্রেকফাস্ট একসাথে করব। গট গট। শাহেদ অপ্রস্তুত ভঙ্গিতে মাথা নেড়ে বেরিয়ে পড়ল। হ্যাভেন এরিয়াটা এখন শব্দহীন। দুর্বৃত্তের হামলা, পুলিশের ইনভেস্টিগেশন, সাংবাদিকদের আনাগোনায় পুরো এরিয়া তার সৌন্দর্য হারিয়েছে। যদিও এইসব অল্প দিনের মধ্যে শেষ হবে, তাও হ্যাভেন এরিয়া নিশ্চুপ হয়ে থাকবে।
এই এরিয়ায় শব্দ করে মাতিয়ে রাখা তোর নেই। সুখনিরে সবাই চুপচাপ, ফাদার জ্যারেডও মন মরা হয়ে আছে। মাদার ক্রিস্টোফারের কথা না বললেই নয়। মেয়েটাকে বিদায় দেওয়ার পর থেকে পাথর হয়ে বসে আছে। তার মুখে রা শব্দ নেই। তিনি জানেন একসময় না একসময় তুরকে বিয়ে দিয়ে পরের ঘরে পাঠাতে হতো, কিন্তু সেটা যে এত তাড়াতাড়ি হবে সেটা মানতে পারছেন না। জেনেভা মাদার ক্রিস্টোফারকে সান্ত্বনা দিতে লাগল। জেনেভা জানে তুর আর মাদার ক্রিস্টোফারের সম্পর্ক এমন এক বন্ধনে আবদ্ধ যার জন্য সান্ত্বনা দেওয়ার ভাষা খোঁজা মুশকিল। তাও তিনি তাকে সান্ত্বনা দিয়ে চলেছে। সেই সকাল থেকে চার্চের সামনে বসে আছে ক্যাথি স্টেলা। আজ দুদিন তুরকে দেখতে পায়নি। তার ওপর এমন একটা অ্যাক্সিডেন্ট, আবার তুরের বিয়ের গুঞ্জন। সব মিলিয়ে দুজন বেশ টেনশনে আছে। ম্যাথিউ চোরা চোখে তাকিয়ে ক্যাথিকে দেখছে। স্টেলা ম্যাথিউকে উদ্দেশ্য করে বলল, নজর লাগবে, পিম্পল উঠবে, পরে আপনার থোবরা মেরে মেরে আরো খারাপ করে দিবে, সাবধান। স্টেলার কথা শুনে ম্যাথিউ কেসে উঠে বলল, স্টিলের বাচ্চা মুখ বন্ধ করো, নয়তো খবর আছে। স্টেলা নাক ছিটকে বলে, আমার খবর বাদ দিন। আপনি জেনে রাখুন ক্যাথিকে পাত্রপক্ষ দেখতে এসেছে। ক্যাথি চমকে উঠল, তার সাথে ম্যাথিউ নিজেও। ক্যাথি ভাবছে তাকে আবার কখন দেখতে এলো। এই দিকে ম্যাথিউর বুকটা ধক করে উঠল। এই বুঝি তার ভালোবাসা অসমাপ্ত থেকে যাবে। ম্যাথিউ আশফাস করে ক্যাথির চোখে চোখ রেখে বলল, সত্যি? ক্যাথি মুখ খুলবে তার আগে স্টেলা ক্যাথির হাত চেপে ধরে বলল, ও কিছু বলতে পারবে না, তবে আপনি চাইলে আমি বলতে পারি। ম্যাথিউ জিজ্ঞাসু দৃষ্টিতে তাকাল। স্টেলা দাঁত দেখিয়ে হেসে বলে উঠল, তোর কোথায়? এই যে ওর বিয়ের কথা রোগের মতো ছড়াচ্ছে সেটা সম্পর্কে বলুন। কার সাথে কখন হয়েছে? ক্যাথি এইবার বুঝল ছিচকাদুনে স্টিলের বাচ্চা কেন পাত্রপক্ষের কথা বলেছ। ক্যাথি মুখ টিপে হেসে ম্যাথিউর দিকে তাকাল। বেচারা মনে হচ্ছে এক্ষুনি কেঁদে দিবে। স্টেলা যে মুখ্যম চাল চেলেছে সেটা বুঝতে বাকি নেই। ম্যাথিউ বলতে চাইছে না দেখে ক্যাথি নরম গলায় জিজ্ঞেস করে, কি হলো বলবেন না? ক্যাথির কোমলমতি গলায় ম্যাথিউ আর না করতে পারেনি। শুরু থেকে শেষ অবধি পুরোটা উগলে দিল। সব শুনে ক্যাথি স্টেলা হা হয়ে গেছে। এত সব ঘটনা ঘটে গেল, তারা টেরেও পেল না। স্টেলা মুখে হাত দিয়ে কাদো কাদো গলায় বলল, এত বড় ধোঁকা। দেখবি ক্যাথি, 2 দিন পর তোর বাচ্চা নিয়ে আসলেও আমি অবাক হব না। 9-10 দিন পর যে বিয়ে হওয়ার কথা সেটা 2 দিনে শেষ। তাহলে বাচ্চার বেলায় 10 মাস কেন নিবে? ওই খাটাসের বাচ্চা এমপি অনলাইন অর্ডাক্তার করে দিবে দেখিস। শালার ধৈর্য নাই। ম্যাথিউর সামনে এমন কথা বলায় ক্যাথি লজ্জায় পড়ে গেছে। এইদিকে স্টেলা নাক টেনে কাঁদছে আর বড় বড় করছে। ম্যাথিউ পারলে এক্ষুনি স্টেলার গলা টিপে দেয়। এই মেয়ের আক্কেল জ্ঞান বোধহয় এই জন্মে আর হবে না। ম্যাথিউ না পেরে পেছনে ফিরে হাঁটা ধরল। এই মেয়ে যতদিন ক্যাথির সাথে থাকবে ততদিন তার প্রেম ভালোবাসা হয়ে উঠবে না। যা হবে তা অপমান আর ইজ্জতের ফালুদা। ম্যাথিউ যেতে না যেতেই ক্যাথি স্টেলার মাথায় চাটি মেরে বলল, গাধা কোথাকার। কোথায় কি বলতে হবে সেটা বুঝিস না? স্টেলা ঠোঁট উল্টে কাদো কাদো মুখ করে বলল, গাধা নয় গাধি হবে। ভুলে যাস কেন আমি মেয়ে? ক্যাথির ইচ্ছে করছে দেয়ালে মাথা ঠুকতে। কোনো কুক্ষণে এর সাথে সখ্যতা গড়েছিল কে জানে। জীবন তেজপাতা করে দিল। আনান তুরের মুখের দিকে তাকিয়ে বসে আছে। এলোমেলো চুল গুছিয়ে দিয়েছে কয়েকবার, তাও সেটা অগোছালো রয়ে গেছে।
তুরের গালের দুপাশ আগ থেকেই লাল, তার উপর ঘুমের কারণে মুখটা তৈলাক্ত হয়ে আছে। এত এলোমেলোর মাঝেও আনানের কাছে তুরকে স্লিপিং বিউটির মতো লাগছে। তুরের মুখের দিকে তাকিয়ে আনমনে হেসে উঠল আনান। কয়দিন হলো এই মেয়েটাকে দেখেছে সে? কদিন হলো এই মেয়েকে চেনে? কদিনের পরিচয় তাদের? তাও মেয়েটা কেমন পুরো হৃৎপিণ্ড দখল করে নিয়েছে। এই মেয়েটাকে ছাড়া এখন আনানের দুনিয়া শূন্য। এই মেয়েটাকে ছাড়া আনানের জীবন বিভীষিকাময়। আনান জানে এই আদুরে আদুরিনী মায়াবতী বউটা ছাড়া তার চলবে না, একদম চলবে না। তাই এখন কদিন শব্দটা মেটার করে না, বরং এলোমেলো মেয়েটাকে ভালোবাসে আনান। বড্ড বেশি ভালোবাসে। বুক ফুলিয়ে শ্বাস নিল। হাতের উল্টো পিঠ দিয়ে তুরের কপল ছুঁয়ে দিল। সশব্দে বেজে উঠল মুঠোফোন। চমকে উঠল আনান। মোবাইলে শব্দে বউটা যদি জেগে ওঠে। তাড়াতাড়ি মোবাইল রিসিভ করে কানে চেপে ধরে। অপর প্রান্ত থেকে মাদার ক্রিস্টোফার মুচকি হেসে বলল, কেমন আছো আনান? তুর কেমন আছে? আনান তুরের মাথায় হাত বুলিয়ে বলল, আলহামদুলিল্লাহ ভালো আছি। তুরও ভালো আছে। এখনো ঘুমোচ্ছে। মাদার প্রশান্তির নিঃশ্বাস ফেলে বলল, এখনো ঘুমাচ্ছে? তুমি ব্রেকফাস্ট করেছ? হ্যাঁ, এখনো ঘুমাচ্ছে। এখনো ব্রেকফাস্ট করিনি। তুর ঘুম থেকে উঠলে একসাথে ব্রেকফাস্ট করব। ওর জন্য অপেক্ষা করছি। মাদার ক্রিস্টোফার কপাল চাপড়াতে চাপড়াতে বলল, তাহলে তুমি ব্রেকফাস্টের কথা ভুলে যাও। নয় হ্যাঁ। তুমি তুরকে না জাগিয়ে বসে থেকে তুরের অপেক্ষা করছ। তাহলে বোধহয় তোমার আর ব্রেকফাস্ট করা হয়ে উঠবে না। তুরকে ঘুম থেকে না জাগালে তুর দুপুর 2টো নাগাদ পড়ে পড়ে ঘুমাবে। মেয়েটা এতটাই ঘুম কাতুরে, ঘুমের জন্য সে প্রায় ফজরের সালাত মিস করে। ফজরের সালাতের সময় ওঠার জন্য ওর রুমে 3টা অ্যালার্ম ঘড়ি রাখা হয়েছে। তাও আমি না গেলে সে বিছানা ছেড়ে উঠে না। তুমি বলছো তুর উঠলে তবে ব্রেকফাস্ট করবে? ভুলে যাও ব্রেকফাস্টের কথা। আনান বিস্ময় নিয়ে মাদার ক্রিস্টোফারের কথা শুনছে। মাদার ক্রিস্টোফার হেসে উঠে বলল, তুমি বরং তুরকে জাগিয়ে দাও। উঠতে না চাইলে জোর করে বসিয়ে দিও। তা না হলে এই মেয়ে আজ বিছানা ছাড়বে না। আনান ঠিক আছে বলে ফোন রেখে দিল। তুরের ঘুমের কথা শুনে আনান স্তব্ধ। বউটা এতটা ঘুম কাতুরে? যাক, ভালোই হয়েছে। অন্ততপক্ষে শান্তিমত ঘণ্টা খানেক কাছ থেকে দেখা যাবে। দেরি করল না আনান তুরকে বার কয়েক ডেকে উঠানোর চেষ্টা করল। তুর উঠল না, বরং নড়েচড়ে আনানের পাশ ঘেঁষে ঘুমিয়ে পড়ে। আনান আবার ডাকতারল। তুর বিরক্ত হয়ে বলল, উফ আম্মা, আজ নয়, কাল বিয়ে করব। প্লিজ ঘুমোতে দাও। তুরের কথা শুনে আনান হা হয়ে গেছে। এই মেয়ে আবার কাকে বিয়ে করতে যাচ্ছে? আনান জোর করে তুরকে উঠিয়ে বসিয়ে দিল। তুর বিরক্ত হয়ে ফের আনানের কোলে মাথা রেখে ঘুমিয়ে পড়ল। আনান এখন বুঝল মাদার কেন ব্রেকফাস্টের কথা ভুলে যেতে বলেছে। আনান টাওয়েল ভিজিয়ে এনে তুরকে বসিয়ে মুখ মুছে দিল। হঠাৎ এমন হওয়াতে তুর ধরফরিয়ে উঠে বসল। চারপাশে তাকিয়ে জোরে নিঃশ্বাস ফেলে বলল, আমি কোথায়? আনান টাওয়েল হাতে তুরকে উদ্দেশ্য করে বলল, তুমি তোমার একমাত্র বরের বাড়িতে, তার রুমে, তার বিছানায়। তুর কয়েক সেকেন্ড সময় নিল। হঠাৎ ঘুম থেকে ওঠায় সব ঝাপসা লাগছে। আনানের কথায় চোখ কচলাতে কচলাতে বলল, বুঝতে পেরেছি। আনান তুরের হাত টেনে বিছানা থেকে নামিয়ে ওয়াশরুমে পাঠিয়ে দিল। এই মেয়ের চোখে মুখে এখনো ঘুম। এর মধ্যে আনান চেঞ্জিং রুমে ঢুকে চেঞ্জ করে নিল।
তুর ফ্রেশ হয়ে ব্যাগপত্র খুঁজে চলেছে। তুর কোমরে হাত দিয়ে চিন্তা করছে, রাতেই তো রেখেছিল, তাহলে ব্যাগ গেল কোথায়? বাই এনি চান্স চুরি হয়নি তো? তুর কপাল কুঁচকে অঙ্ক মেলাতে চেষ্টা করছে। যদিও তুর অঙ্কে খারাপ, তাও বুদ্ধি খাটাচ্ছে। আনান চেঞ্জিং রুমের সামনে দাঁড়িয়ে তুরকে দেখছে। ঢিলাঢালা গেঞ্জি আর প্লাজো, গলায় পেঁচিয়ে রাখা ওড়না, ফোলা ফোলা মুখ, তার উপর অগোছালো লম্বা চুল। কে বলবে এই মেয়ে বিবাহিত? দেখে মনে হচ্ছে পিচ্চি একটা মেয়ে, যে হারিয়ে যাওয়া সফট টয় খুঁজে চলেছে। তুর আনানকে দেখে কোটের কোনা টেনে ধরে মুখ ফুলিয়ে বলে, আপনি চোর, আপনার বাড়িতেও চোর ঢুকে। দেখুন আমার ব্যাগটা উধাও হয়ে গেছে, সব নিয়ে গেছে। এখন আপনার এই প্যাকেট পুকেট ছাড়া অপশন নেই। আনান তুরের হাত ধরে চেঞ্জিং রুমে ঢুকে পড়ে। তুর তাকিয়ে চারপাশ দেখছে। কাচের দরজা ঠেলে আনান তুরকে তার সামনে ঘুরিয়ে দাঁড় করিয়ে বলল, কেউ চুরি করেনি, আমি গুছিয়ে রেখেছিলাম। এই পাশটায় সব তোমার জামা কাপড়। তুর খুঁটিয়ে খুঁটিয়ে সবকিছু দেখছে। এক পাশে স্কার্ট, অন্য পাশে শার্ট, তার পাশে সব হিজাব রাখা। তুর সন্দিহান গলায় বলল, এত জামা কাপড় আমি আনিনি। তা ছাড়া এর মধ্যে এই 7টা ছাড়া বাকিগুলো আমার না। আনান তুরের মাথার চুল গুছিয়ে দিতে দিতে বলে, পাগলি, এই সব তোমার বর এনেছে তার বউয়ের জন্য। তুর নাক ফুলিয়ে মাজেন্টা কালারের স্কার্ট, তার সাথে ক্রিম কালারের শার্ট আর হিজাব নিতে নিতে বিড়বিড়িয়ে বলল, শুধু বিয়ের বেলাতেই কিপটামো। তুরের কথা শুনে আনানের মনে হল জীবনের কঠিনতম ভুল এইভাবে বিয়ে করা। অনন্ত ছোট খাটো অনুষ্ঠান হলেও করা উচিত ছিল। না জানি বউ আর কতকাল বিয়ে নিয়ে কিপটে বলে খোটা দিতে থাকবে। আনানকে ঠেলে বের করে চেঞ্জ করে নিল তুর। অবশেষে আনান ব্রেকফাস্ট টেবিলে তুর সহ উপস্থিত হয়। মাহবুব সাহেব দূর থেকে আনান আর তুরকে দেখে হাসলেন। ছেলেটা তাহলে শুধরোচ্ছে। সোফিয়া মাহবুব সাহেবকে উদ্দেশ্য করে বলল, কোথা থেকে তুলে এনেছে এই মেয়েকে? উইয়ার্ড লাগে দেখতে, না কোনো ক্লাস আছে না ম্যানার্স। মাহবুব হাসানের নরম দৃষ্টি তীক্ষ্ণ হল। সোফিয়ার মুখোমুখি দাঁড়িয়ে দাঁতে দাঁত চেপে বলল, যা বলেছ বলেছ, মুখে লাগাম দাও। এর আগে একটা কথা যেন তোমার মুখ থেকে বের না হয়। অনন্ত আনান কিংবা তোর সম্পর্কে তো নয়। সময় আছে, নিজেকে শুধরে নাও, তা না হলে আমি নিজেকে সামলাতে পারব না। এমন কিছু আমার হাতে ঘটে যাবে যা তুমি স্বপ্নেও ভাবতে পারবে না। তাছাড়া তুমি আমার ছেলেকে চেনো না। আমি ছেড়ে দিল ও সে ছাড়বে না। সো বি কেয়ারফুল। মাহবুব হাসান দাঁড়ালেন না। তুরের সাথে দেখা করে হাসপাতালের উদ্দেশ্যে বেরিয়ে পড়লেন। সোফিয়ার ভেতর জেদ চাপল। এই মেয়েটাকে দেখে নিবে সে। আসতে না আসতে সবাইকে হাত করেছে। আমি দেখব কে এই মেয়ে, কি তার যোগ্যতা। খ্রিস্টান পাড়ায় ঘটে যাওয়া ঘটনা নিয়ে নুসাইবের সাথে পুলিশের ইনভেস্টিগেশন সম্পূর্ণ হল। ইনভেস্টিগেশনের সময় নুসাইব তুর আর এনামুল হকের কথা চেপে গেল। এর মধ্যে সকাল সকাল আরেকটা খবর পুরো শহর নাড়িয়ে দিল। 2 জন ব্যক্তির বিভৎস মরা দেহ উদ্ধার করা হয়েছে। তার সাথে উদ্ধার হয়েছে কিছু সংখ্যক তথ্য, যা প্রমাণ করে খ্রিস্টান পাড়ার হ্যাভেন এরিয়ার ঘটনায় এই 2 জন ব্যক্তি জড়িত। নুসাইবের মাথায় সবকিছু তালগোল পাকিয়ে গেছে। কিছুতেই বুঝতে পারছে না আসলে কি হচ্ছে, কে বা কারা এইসব করছে। এইদিকে এনামুল হকের গা দিয়ে ঘাম ছুটে গেছে। না ছেলেকে কিছু জিজ্ঞেস করতে পারছেন, না নিজে কিছু বলতে পারছেন। সব মিলিয়ে তার হাতের বাইরে চলে গেছে পুরো ব্যাপারটা।
তুরকে মোবাইলের সবকিছু বুঝিয়ে দিয়ে আনান নিজ গন্তব্যে বেরিয়ে পড়ল। বাড়ি থেকে বের হতে না হতে 2 বার কল করা হয়ে গেছে। তুর ডাক্তার নিং হলে বসে গল্পের ঢালি খুলে বসেছে। ছোটবেলা থেকে এই অবধি সবটা মাজেদা খালা আর জ্যোতিকে বলছে। তারাও আয়েশ করে তুরের গল্প শুনছে। গল্পের মাঝখানে আনানের কল তুরকে ভীষণ বিরক্ত করছে। তুর মোবাইল রেখে আবারও গল্প বলতে ব্যস্ত। কাউচে বসে সবকিছু কান পেতে শুনছে সোফিয়া। শেষমেশ আনান একটা বংশ পরিচয়হীন মেয়েকে বিয়ে করেছে শুনে নাক সিটকায়। কার ঘাড়ের পাপ তুলে এনেছে আনান। বুঝলাম দয়ার সাগর, তাই বলে এত দয়া দেখানোর কি আছে? দয়া দেখাতে গিয়ে বেনামি পরিত্যক্ত জিনিস ঘরে তুলেছে। তুর আধো বুঝতে পারছে না তুরের এই সরলতা তুরকে ঠিক কতটা আঘাত দিতে চলেছে। তুরের এই সহজ স্বীকারোক্তি যে তুরের মনে দাগ কাটবে কে জানত? ইনশাআল্লাহ চলবে।